দ্য ডিজিটাল এডুকেটরে সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এর আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্যসমূহ। আজকে আলোচনা করতে চলেছি নিরপেক্ষ ন্যায়ের প্রকারভেদ। নিরপেক্ষ ন্যায়কে কত ভাগে ভাগ করা যেতে পারে, কি কি প্রকারভেদ, কি কি আলোচনা আমরা করতে পারি, সেই জিনিসগুলো সুন্দর করে দেখে নাও। আমি একদমই দেরি করব না, তোমরা সুন্দর করে খাতা নিয়ে বসো এবং একটা টেক্সট বই সুন্দর করে রিডিং পড়তেই হবে। যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই 100-100 তোমরা পেতে চলেছো। ক্লাসগুলোকে স্কিপ না করে দেখবে, তাহলে তোমাদের কিন্তু কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করছি। দেখো, ন্যায়ের অনুমানের প্রকারভেদ। আমরা প্রথম দিনই দেখেছিলাম যে যুক্তি বা অনুমানকে কত ভাগে ভাগ করা যায়, অবরোহ এবং আরোহ অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। এক হচ্ছে অবরোহ, আরেকটা কি আরোহ অনুমান, তাই না? তো অবরোহ অনুমানকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। আমরা জানি মাধ্যম এবং অমাধ্যম। সেটা কিসের ভিত্তিতে? আশ্রবাক্যের ভিত্তিতে। এখানে আশ্রবাক্যের সংখ্যা থাকে একটি, এখানে আশ্রবাক্যের সংখ্যা দুটি। আর এরকমই যখন হয় মাধ্যম অনুমান, যেখানে আশ্রবাক্য দুটি থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাকেই বলা হয় কিন্তু ন্যায়। কি বলা হয়? ন্যায়। এই ন্যায়কে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় অমিশ্র ন্যায়, আরেকটাকে কি বলা হয়? মিশ্র ন্যায়। এই যে মিশ্র অমিশ্র, তোমাদের যদি সহজ একটি দৃষ্টান্ত দিয়ে বলি, যে যখন আমরা চা করে পান করি, তো চা করার সময় চিনি, চা পাতা এবং দুধ, এই তিনটে জিনিস কিন্তু আলাদা আলাদা থাকে, তখন সেটাকে বলা হবে কিন্তু অমিশ্র। কিন্তু যখন সেই তিনটে একত্রিত হয়ে আমাদের চা তৈরি হয়ে গেল, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে? মিশ্র হয়ে যাবে। কি হয়ে যাবে? মিশ্র হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু আমাদের এই যে তোমাদের দর্শন বিষয় কিন্তু চা মিশ্র বা অমিশ্র বিষয় নেই। এখানে কিন্তু মিশ্রণ, কাদের মিশ্রণ ঘটবে? এখানে কিন্তু বচনের মিশ্রণ ঘটবে। কাদের মিশ্রণ ঘটবে? এখানে বচনের। সেই কথাটা কিন্তু মাথায় ভালো করে রাখতে হবে, এখানে বচনের মিশ্রণ ঘটাবো। তো এবার বচনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সাপেক্ষ বচনকে কত ভাগে ভাগ করা যেতে পারে? সাপেক্ষ বচনকে আমরা দেখেছিলাম দু ভাগে ভাগ করা যায়। কত ভাগে ভাগ করা যায়? দু ভাগে। একটা হলো প্রাকল্পিক, আর একটা কি? বৈকল্পিক। কি? বৈকল্পিক। এই দুই প্রকারে কিন্তু ভাগ করা যেতে পারে। তো এই সাপেক্ষ বচনগুলো জুড়েই একে অপরের সাথে জুড়েই নিরপেক্ষ বচনের সাথে আরেক প্রকার বচন হলো নিরপেক্ষ, এই বচনের সাথে যুক্ত হয়েই কিন্তু কি করেছে? নতুন মিশ্রণ তৈরি করেছে। কি করেছে? মিশ্রণ তৈরি করেছে। ঠিক আছে। তো অমিশ্র ন্যায়ের মধ্যে রয়েছে যে আলাদা আলাদা বচনগুলো, যেমন প্রথমেই রয়েছে নিরপেক্ষ ন্যায়। কি নয়? নিরপেক্ষ ন্যায়। তারপরে অমিশ্র নিরপেক্ষ ন্যায়, তারপরে অমিশ্র প্রাকল্পিক ন্যায়, আর অমিশ্র কি ন্যায়? বৈকল্পিক ন্যায়। এই যে প্রাকল্পিক বৈকল্পিক, এই যে ন্যায়গুলো নিয়েই গঠিত, এই বচনগুলো নিয়েই গঠিত হয়েছে প্রাকল্পিক ন্যায়, বৈকল্পিক ন্যায়। এবার বলতে পারো মিশ্রটা কীভাবে তৈরি হলো? প্রথমেই এই প্রাকল্পিক বচন নিরপেক্ষ বচনের সাথে যুক্ত হয়ে তৈরি করলেন প্রাকল্পিক নিরপেক্ষ মিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় হলো। তারপরে ওই বৈকল্পিক আবার কি করলো? নিরপেক্ষ ন্যায়ের সাথে যুক্ত হলো। কি করলো? মিশ্র বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় তৈরি করলো। ঠিক আছে। তারপরে এবার এই নিরপেক্ষ বচনের সাথে তো যুক্ত হয়ে গেল, হওয়ার পরে এবার নিজে একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি করলো কি বলতো? দ্বিকল্পনায়, যেখানে দুটাই কল্পিক বিষয়। তাহলে দেখো প্রাকল্পিক আর বৈকল্পিক মিলে দ্বিকল্পনায় চললো। কিন্তু তোমাদের একটা বিষয় শুরুতেই ক্লিয়ার করে দিই, যে আমাদের কিন্তু দর্শন বিষয়ে তোমাদের দ্বাদশ শ্রেণীর এই যে নিরপেক্ষ ন্যায় অধ্যায়ে এই যে আমাদের অধ্যায়, এখানে কিন্তু তোমাদের এই সিলেবাসের মধ্যে কিন্তু বিকল্প ন্যায় কিন্তু তোমাদের সিলেবাসে নেই, এটা কিন্তু থাকবে না। এই অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় তোমরা এর পরের অধ্যায় বৈকল্পিক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, এটা কিন্তু এর পরের অধ্যায়ে তোমরা পাবে। এর পরের অধ্যায়ে কিন্তু প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় আর বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কিন্তু পেয়ে যাবে। কিন্তু আমাদের আলোচনার এই অধ্যায়ের বিষয় যেটা হচ্ছে শুধু নিরপেক্ষ ন্যায়। অধ্যায়ের নাম কি আমরা পেয়েছিলাম? নিরপেক্ষ ন্যায়। কি পেয়েছিলাম? নিরপেক্ষ ন্যায়। তাহলে এটাই কিন্তু আমাদের এবার এই অধ্যায়, একটা বড় অধ্যায় আমাদের আলোচনার বিষয়। বুঝতে পারছো আশা করি। এবারে আমরা কি করব? এই যে মিশ্র অমিশ্র সমস্ত কিছু প্রকারভেদের শুধু সংজ্ঞা আর একটা ছোট ছোট করে উদাহরণ কিন্তু আমরা দেখে নেব, আর কিছুই না। এই যে অমিশ্র মানে কারোর কোনো বচনের সাথে মিশ্রণ থাকবে না, তারা একাই কিন্তু থাকবে দাঁড়িয়ে। ঠিক আছে। আর এখানে মিশ্রণ মানেই তো বুঝতেই পারছো, সেখানে কিন্তু দুই প্রকারের বচন কিন্তু সমাজে সব সময় থাকবে। চলো দেখো কি বলেছে। ন্যায়কে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিশ্র ন্যায়, যেখানে কিসের মিশ্রণ ঘটবে? বচনের মিশ্রণ। আর অমিশ্র ন্যায়। মিশ্র ন্যায় কাকে বলে? যদি এটা উত্তরটা ভালো করে বোঝো, যে ন্যায় অনুমানের তিনটি বচনই সম্বন্ধ অনুসারে বিভিন্ন প্রকারের হয়।
যেখানে যে ন্যায় অনুমানে আমরা জানতে পারবো যে তাদের যে বচনগুলো কি বিভিন্ন প্রকারের। সেই বচনগুলো মিশ্র মানে কি আলাদা আলাদা। যেমন আমি বললাম যে চাটা যে তৈরি করছে তার চাটা কী কী দিয়ে তৈরি হচ্ছে, কিসের মিশ্রণ? এক হচ্ছে দুধ, দুই হচ্ছে চা পাতা, তিন হচ্ছে কি চিনি। তাহলে তিনটা জিনিসের মিশ্রণে কি হচ্ছে? চা তৈরি হচ্ছে। তেমনি মিশ্র ন্যায়টা তৈরি হচ্ছে কীভাবে? যে তিনটা বচন, আমরা জানি ন্যায়ে কয়টি বচন থাকে? তিনটা, তার মধ্যে দুটো আশ্রয় বাক্য, একটা হচ্ছে সিদ্ধান্ত। তো এখানে বলেছে যে ন্যায় অনুমানে কী হবে, তিনটি বচনে কী হবে, সম্বন্ধ অনুসারে বিভিন্ন প্রকারের হয়, একদম আলাদা আলাদা, তার মানে বিভিন্ন ধরনের সম্পর্কের উল্লেখ করে, তাকে মিশ্রণে বলে। তাহলে যে ন্যায়ে কি হবে, তিনটা বচনই হবে আলাদা প্রকারের আলাদা ধরনের, তাকে বলা হবে কি মিশ্র ন্যায়। যেমন প্রধান আশ্রয় বাক্য, যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, এই যদি তবে দ্বারা যুক্ত থাকে এটাকে কি বলা হয় বলো তো? প্রাকল্পিক বচন বলা হয়। কি বচন বলা হয়? প্রাকল্পিক বচন বলা হয়। তাহলে দেখো এই প্রধান আশ্রয় বাক্যটা কি বচন? প্রাকল্পিক বচন। আর এই দুটো দেখো কোনো শর্তের উপর দাঁড়িয়েছে কি না, এই দুটো হচ্ছে নিরপেক্ষ বচন। কি বচন এই দুটো? নিরপেক্ষ বচন। তাহলে দেখো এখানে প্রধান আশ্রয় বাক্য প্রাকল্পিক বচন, অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত কিন্তু কি বচন? নিরপেক্ষ বচন। তাহলে খুব সুন্দরভাবে আমরা বুঝলাম যে এটা একটা মিশ্র ন্যায়। কি একটা ন্যায়? এটা মিশ্র ন্যায়। কি বলেছে? উক্ত উদাহরণে তিনটি বচন এক জাতীয় নয়। এইখানকার কিন্তু তিনটা বচন কিন্তু কি নয়? এক জাতীয় নয়। তিনটি বচনে একই ধরনের সম্পর্কের কথা বলা হচ্ছে না, তিনটা বচনে কিন্তু একই ধরনের সম্পর্কের কথা বলা হয়নি। এখানে প্রথম বচনটি হচ্ছে সাপেক্ষ, এই প্রথম বচনটা সাপেক্ষ বচনের একটা ভাগ হচ্ছে প্রাকল্পিক, এই জন্য এটা প্রাকল্পিক। কিন্তু অন্য দুটি বচন কি বলতো? নিরপেক্ষ বচন। অন্য দুটি বচন কিন্তু নিরপেক্ষ, সেখানে কোনো শর্তের উল্লেখ নেই। তাহলে আমরা জানলাম যে মিশ্র ন্যায়টা কি। মিশ্র ন্যায়ে তিনটা বচনে কি থাকবে? আলাদা আলাদা থাকবে। এখানে আমরা এক্সাম্পলও দেখে নিলাম, তোমাদের কিন্তু এই সুন্দরভাবে কিন্তু এই প্রশ্নগুলো হবে এমসিকিউ। দেখো তারপরে কি বলেছে, এই মিশ্র ন্যায়কে আবার অমিশ্র ন্যায়টা কি জেনে নিই। মিশ্র ন্যায়ের ঠিক উল্টো হচ্ছে অমিশ্র ন্যায়। যে ন্যায় অনুমানে তিনটি বচনই সম্বন্ধ অনুসারে একই প্রকারের হয় তাকে বলা হয় মিশ্রণ। অমিশ্র মানে কি? যেটা আলাদা আলাদাভাবে থাকবে, তাই না? মিশ্রণ হবে না। তাহলে অমিশ্র মানে কি? যেখানে আমার যে বচন তিনটা বচন থাকবে সেই তিনটা বচনই এক প্রকার হবে। ওখানে যেমন বিভিন্ন প্রকারের দেখলাম সাপেক্ষ বচন, নিরপেক্ষ বচন মিক্স ছিল, ওটার জন্য মিক্সচার। আর এখানে কিন্তু কী হবে? তিনটা বচনই সম্বন্ধ অনুসারে কী হবে? একই প্রকারের হবে, হয় নিরপেক্ষ হবে নাহলে সাপেক্ষ হবে। তাহলে দেখো কি বলেছে, সকল মানুষ হয় মননশীল, এটা একটা নিরপেক্ষ বচন, এ বচন নিরপেক্ষ বচন। তারপরে রাম হয় মানুষ, এটাও একটা কি বচন? এ বচন নিরপেক্ষ বচন। তারপরে সিদ্ধান্ত রাম হয় মননশীল, এটা কিন্তু নিরপেক্ষ বচন। তাহলে দেখো যদি তিনটা বচনই আমি দেখি তাহলে তিনটা বচনে কি বচন? নিরপেক্ষ বচন। কি বচন? নিরপেক্ষ বচন। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো উক্ত উদাহরণে তিনটি বচনে একই ধরনের সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে, তিনটা বচনে কিন্তু একই ধরনের সম্পর্কের কথা বলা হয়েছে। এখানে বচন তিনটি ভিন্ন জাতীয় নয়, ভিন্ন শ্রেণীর নয়, তিনটা বচনে কিন্তু একই শ্রেণী। সেটা কোন শ্রেণী? নিরপেক্ষ বচন, নিরপেক্ষ শ্রেণী। মনে থাকবে কথাটা? তাহলে আমরা জানলাম মিশ্র আর অমিশ্র ন্যায় কি। মিশ্র ন্যায় হচ্ছে তিনটা বচনে কি থাকে? আলাদা থাকে। আর অমিশ্র ন্যায়ের ক্ষেত্রে কি থাকে? তিনটা বচনে কিন্তু একই শ্রেণীর থাকে। চলো এবার আমরা দেখব মিশ্র ন্যায়ের বচনগুলো কি কি, প্রকারভেদগুলো। দেখো অমিশ্র ন্যায়, অমিশ্র ন্যায়ের তিন ভাগে ভাগ করা যায়। অমিশ্র ন্যায়কে কত ভাগে ভাগ করা যায় আমরা জানলাম? তিন ভাগে ভাগ করা যায়। অমিশ্র নিরপেক্ষ ন্যায়, অমিশ্র প্রাকল্পিক ন্যায়, অমিশ্র বৈকল্পিক ন্যায়, এগুলো আমরা জেনে আসছি। এবার অমিশ্র নিরপেক্ষ ন্যায়, এখানে অমিশ্রণ বলেই দিয়েছি, কোনো মিশ্রণ করবে না, তার মানে তিনটা বচনই আমরা জানলাম কি বচন থাকবে? নিরপেক্ষ ন্যায়, নিরপেক্ষ বচন থাকবে। যে ন্যায় অনুমানে তিনটি বচনে কি বচন? নিরপেক্ষ বচন। একদম সংজ্ঞা এক কথা মনে রাখো, তাকে অমিশ্র নিরপেক্ষ ন্যায় বা সংক্ষেপে নিরপেক্ষ ন্যায় বলা হয়। তাহলে যে ন্যায় অনুমানে তিনটা বচনে কী হবে? নিরপেক্ষ বচন হয়। যে ন্যায় অনুমানে কী হবে? তিনটা বচনে কী হবে? নিরপেক্ষ বচন হবে, তাকে অমিশ্র নিরপেক্ষ ন্যায় বলা হয়। তাকে কি ন্যায় বলা হয়? অমিশ্র নিরপেক্ষ ন্যায় বলা হয় বা সংক্ষেপে নিরপেক্ষ ন্যায় বলা হয়। সেখানে তিনটা বচনে কী হবে? নিরপেক্ষ। যেখানে আমরা কিছুক্ষণ আগে এক্সাম্পলটা দেখলাম, সকল মানুষ হয় মননশীল, রাম হয় মানুষ এবং রাম হয় মননশীল, এখানে তিনটা বচনে কী বচন? নিরপেক্ষ। এটা একটা নিরপেক্ষ ন্যায় উদাহরণ। কিসের উদাহরণ? নিরপেক্ষ ন্যায়। তাহলে মনে থাকবে কথাটা একদম। তাহলে আমরা খুব সুন্দরভাবে প্রথম সংজ্ঞা আমরা ক্লিয়ার করলাম, দ্বিতীয়টাও ঠিক তাই, তৃতীয়টাও ঠিক তাই। একই সংজ্ঞা, যদি জাস্ট এই যে নিরপেক্ষ বচনের জায়গায় আমরা যদি প্রাকল্পিক বৈকল্পিক চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের এই সংজ্ঞাগুলো হয়ে যাবে। তাহলে একটা সংজ্ঞা পড়লে আমাদের সবগুলো সংজ্ঞা হয়ে যাবে। তাহলে দেখে নাও উদাহরণগুলোকে কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে। দেখো কি বলেছে, অমিশ্র প্রাকল্পিক ন্যায়, দুটো এখানে রয়েছে। যে ন্যায় অনুমানে তিনটি বচনে কি হবে? প্রাকল্পিক বচন হবে। প্রাকল্পিক বচন মানে আমি বলেছিলাম যে যদি তবে যুক্ত থাকবে, সেটা হচ্ছে প্রাকল্পিক বচন, তাকে অমিশ্র প্রাকল্পিক ন্যায় বলে। যেমন যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, তাহলে দেখো যদি তবে দিয়ে যুক্ত আছে, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? খেলা হবে। তাহলে দেখো এখানেও কিন্তু যদি তাহলে আছে, যদি মেঘ করে তাহলে খেলা হবে, তাহলে দেখো এখানেও যদি তাহলে তিনটাই প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচন নিয়ে কিন্তু একটা ন্যায় গঠিত হয়েছে, যেটা অমিশ্র প্রাকল্পিক ন্যায়। তাহলে এখানে আমরা দেখলাম যে অমিশ্র প্রাকল্পিক ন্যায় কাকে বলে? যে যার তিনটা বচনে কী হবে? প্রাকল্পিক বচন হবে। যার তিনটা বচনে কী হবে? প্রাকল্পিক বচন হবে।
আর অমিশ্র বৈকল্পিক বচন, বৈকল্পিক ন্যায় সেখানেও সেম, সেখানে কি হবে, যে ন্যায় অনুমানে তিনটি বচনে কি হবে বলো তো, বৈকল্পিক বচন হবে। কি বচন হবে সেখানে, বৈকল্পিক বচন হবে, তাকে অমিশ্র বৈকল্পিক ন্যায় বলে, তাকে কি বলা হয়, অমিশ্র বৈকল্পিক ন্যায় বলে। এবারে দেখো এখানে প্রধান আসবে কি, হয় রাম আসবে অথবা কি আসবে, শ্যাম আসবে। এই যে হয় অথবা দ্বারা যুক্ত বচন কি বলা হয়, বৈকল্পিক বচন। কি বলা হয়, বৈকল্পিক বচন। শর্টকাট মনে রাখার, যদি তাহলে দিয়ে যুক্ত থাকে বচনকে কি বলা হয়, প্রাকল্পিক বচন বলা হয়। আর হয় অথবা দ্বারা যুক্ত বচনকে বলা হয় কি, বৈকল্পিক বচন বলা হয়। এবার হয় শ্যাম আসবে অথবা যদু আসবে, দেখো এখানেও কিন্তু হয় অথবা রয়েছে, তাহলে এটাও বৈকল্পিক বচন। তারপরে দেখো হয় রাম আসবে অথবা যদু আসবে, এখানেও কিন্তু হয় অথবা দ্বারা যুক্ত রয়েছে, এটা কিন্তু একটা বৈকল্পিক বচন। তাহলে দেখো প্রাকল্পিক বচনের অমিশ্র নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে দেখলাম সেখানে প্রত্যেকটা বচনই নিরপেক্ষ বচন, অমিশ্র প্রাকল্পিক ন্যায়ের ক্ষেত্রে দেখলাম সেখানে প্রত্যেকটা বচনই কি বচন, প্রাকল্পিক বচন। আর অমিশ্র বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে দেখলাম আমরা সেখানে তিনটা বচনই কি বচন, বৈকল্পিক বচন। এই ছিল কিন্তু অমিশ্র ন্যায়, মিশ্র ন্যায় শ্রেণী বিভাগ। এবারে দেখবো মিশ্র ন্যায়গুলো। মিশ্র ন্যায়কে কত ভাগে ভাগ করা যায়, মিশ্র ন্যায়কে ভাগ করা যায় তিন ভাগে। কয় ভাগে ভাগ করা যায়, তিন ভাগে। তিন ভাগে যদি আমরা দেখি কি কি ভাগগুলো, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়, আছে বিকল্প ন্যায়। সেখানে কিন্তু এবারে কিন্তু আমরা এই প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় আর বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় শুধু আমরা জেনে রাখবো, কারণ এটা আমাদের কিন্তু এই অধ্যায়ে জানার বিষয় নয়, আমরা পরের অধ্যায়ে কিন্তু ডিটেলস পাবো। ঠিক আছে, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বোঝাই যাচ্ছে যে এখানে প্রাকল্পিক বচন থাকবে আর কি থাকবে, নিরপেক্ষ বচন থাকবে। তা আমরা জানি একটি নিরপেক্ষ ন্যায় কত ধরনের বচন থাকে, মানে কয়টি বচন থাকে, তিনটি বচন থাকে, প্রধান আশ্রবাক্য, অপ্রধান আশ্রবাক্য আর সিদ্ধান্ত। তাহলে যে ন্যায় অনুমানের প্রধান আশ্রবাক্যটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রবাক্যটি ও সিদ্ধান্তটি কী হবে, নিরপেক্ষ বচন হয়, তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বা মিশ্র প্রাকল্পিক ন্যায় বলে। তাহলে এই যে নিরপেক্ষ ন্যায়ের এই যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কী আছে, সেখানে প্রধান আশ্রবাক্য রয়েছে, এইটা হবে প্রাকল্পিক বচন এবং এই দুটো হবে কি বলতো, নিরপেক্ষ বচন। তাকেই বলা হবে কিন্তু কি, তাকেই বলা হবে কিন্তু প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। তাহলে দেখো যদি তবে রয়েছে, এটা হচ্ছে প্রাকল্পিক বচন, আর এখানে দুটোতে কোনো শর্ত নেই, এটা হচ্ছে কি বচন বলো তো, নিরপেক্ষ বচন। তাহলে দেখা গেল যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কিন্তু আমাদের আলোচনা হয়ে গেল। তাহলে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় ঠিক উল্টো, সেখানেও কিন্তু প্রধান আশ্রবাক্যটা কী হবে, বৈকল্পিক বচন হবে, একদম সহজ। তাহলে আমরা জানলাম প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে প্রধান আশ্রবাক্যটা কী হবে, প্রাকল্পিক বচন, এবং বাকি দুটো অপ্রধান আশ্রবাক্য সিদ্ধান্ত হবে নিরপেক্ষ বচন। এটা আমাদের জেনে রাখলেই হয়ে গেল। চলো পরেরটা দেখি। দেখো কি বলেছে, যে ন্যায় অনুমানের প্রধান আশ্রবাক্যটি বৈকল্পিক বচন হয় এবং অপ্রধান আশ্রবাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন হয়, একদমই সেম টু সেম, তাকে বলা হয় বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। প্রধান আশ্রবাক্য হয় বৃষ্টি হবে অথবা খেলা হবে, বৃষ্টি হয়নি খেলা হবে। তাহলে সুন্দরভাবে দেখো এখানে হয় অথবা রয়েছে, এটা হচ্ছে বৈকল্পিক বচন, আর বাকি দুটো কিন্তু কি, নিরপেক্ষ বচন। কি বচন, নিরপেক্ষ বচন। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, এবারে বিকল্প ন্যায় কিন্তু তোমাদের সিলেবাসে নেই, যদিও এখানে টাইপিং মিস্টেক রয়েছে, এটাই কপি পেস্ট করে দেওয়া রয়েছে। তো বিকল্প ন্যায়টা তোমাদের সিলেবাসে নেই, এটাকে না জানলেও চলবে, কিন্তু শুধু আমি মুখে বলে দিচ্ছি তোমাদেরকে যে বিকল্প ন্যায় কোনটা, যে ন্যায়ে কি থাকবে, প্রাকল্পিক ও বৈকল্পিক উভয় প্রকার বচন সংযুক্তির ফলে যে ন্যায় তৈরি করা হয় তাকে বলা হয় বিকল্প ন্যায়। তাকে কি বলা হবে, বিকল্প ন্যায়। ঠিক আছে, যেখানকার আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত, আশ্রয়বাক্য দুটো এবং সিদ্ধান্ত দুটো, এইগুলোর মধ্যে প্রাকল্পিক বচন থাকবে, আবার কি থাকবে, বৈকল্পিক বচনও থাকবে, তাকেই বলা হবে কিন্তু বিকল্প ন্যায়। মনে থাকবে কথাটা, সুন্দরভাবে মনে রাখো। যদিও এটা সিলেবাসের বাইরে, তোমাদের সিলেবাস এটা আসবে না, প্রশ্নও তোমাদের আসবে না, প্রকারভেদ হিসেবে আসতে পারে, কিন্তু কোনো রকম প্রশ্ন কিন্তু আসবে না। তাহলে এই গেল কিন্তু তোমাদের নিরপেক্ষ ন্যায়ের শ্রেণীবিভাগ বা ন্যায়ের শ্রেণীবিভাগ। ন্যায়কে দুটি ভাগে ভাগ করা গেল, মিশ্র ন্যায়, অমিশ্র ন্যায়। মিশ্র ন্যায়কে তিন ভাগে ভাগ করা গেল, অমিশ্র ন্যায়কে তিন ভাগে ভাগ করা গেল। তাদের সংজ্ঞা এবং উদাহরণগুলো আমরা সুন্দর করে দেখে নিলাম। ঠিক আছে, এরপরে দেখি কোনো আলোচনার বিষয় রয়েছে কিনা আজকের ক্লাসে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। তোমাদের যারা যারা দূর দূরান্ত থেকে দেখছো তাদেরকে আমি অসংখ্য থ্যাংক ইউ দেবো আমাদের সহযোগিতা করার জন্য। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দাও সুন্দরভাবে যে এত সুন্দর সুন্দর ক্লাস তোমরা পাচ্ছ, ফ্রি অফ কস্ট, কোনো রকম মূল্য তোমাদের দিতে হচ্ছে না। আর অবশ্যই তোমরা ভালো করে বাড়িতে স্টাডি করো, সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। তোমরা যতই ভালো ভালো শিক্ষকের কাছে কোচিংয়ে যাও, ভালো ভালো শিক্ষকের কাছে টিউশন নাও না কেন, তবু বাড়িতে যদি তোমরা স্টাডি না করো, বাড়িতে যদি তোমরা পড়াশোনা না করো, তাহলে কিন্তু কখনোই কী করতে পারবে না বলো তো, কখনোই কিন্তু তোমরা ভালো ফলাফল করতে পারবে না। ভালো ফলাফল অবশ্যই জরুরি, কিন্তু প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে জানাটাও কিন্তু খুব জরুরি। তোমরা বিষয়কে জানতে হবে তোমাদেরকে, কারণ পরবর্তী উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কিন্তু তোমাদের কিন্তু কলেজে যেতে হবে একটা ভালো বিষয় নিয়ে পড়াশোনা করার জন্য। তাই ভালো করে ভালো ফলাফল
ফলাফল করার জন্য কিন্তু ভালো নাম্বারের প্রয়োজন, ভালো পরিশ্রমের প্রয়োজন। মনে রাখবে পরিশ্রমের বিকল্প কিন্তু কোনো কিছু হতে পারে না। পরিশ্রম করতেই হবে, পরিশ্রমটা সঠিক দিকে করতে হবে এবং সঠিক দিকে করে কিন্তু ভালো ফলাফল হবে। তাই যারা দেখছো দূর দূরান্ত থেকে অবশ্যই তোমরা কী করো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না। বন্ধুবান্ধবদের জানাও এবং তার সাথে সাথে তোমাদের একাদশ শ্রেণীর ভাই বোনেদেরকেও জানাও। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন আপলোড হওয়া শুরু হয়ে গেছে, তোমরা সেই তোমাদের বন্ধুবান্ধব ভাই বোনেদেরকে জানাও যে তারা যেন ভিডিওগুলো দেখে তাদের প্রস্তুতিটাকে আরও সুন্দর করে ত্বরান্বিত করে। ঠিক আছে, অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা টপিক নিয়ে।